হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। দিস ইজ আরবুল রহমান। সকলকে স্বাগত জানাই কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক আরও একটা আমাদের ক্লাসে। 11th মার্চ 2026 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকলকে আরও একবার স্বাগত জানাই। স্টুডেন্টস, আজকের পর্বে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ফর রেল, এসএসসি, ডব্লিউবিসিএস সহ বিভিন্ন পরীক্ষার জন্য আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করি। তো অবশ্যই প্রতিদিনের এই ক্লাসটি তোমরা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর কিছু সাবস্ক্রাইবার হলে কিন্তু আমরা 1.6 মিলিয়নের কাছাকাছি চলে যাব। তো অবশ্যই সকলে সাবস্ক্রাইব করো এবং সকলের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করতে ভুলবে না। চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। ফার্স্ট, প্রথম সম্প্রতিকে ভারতের 93তম গ্র্যান্ড মাস্টার হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। 93তম গ্র্যান্ড মাস্টার। গ্র্যান্ড মাস্টার শব্দটা আমরা জানি কিসের সাথে যুক্ত? দাবার সাথে যুক্ত, ঠিক আছে? তো দাবা খেলায় একটা খেতাব হচ্ছে গ্র্যান্ড মাস্টার। ভারত থেকে প্রথম এই গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন আমরা জানি কে? বিশ্বনাথ আনন্দ। আমরা স্ট্র্যাটিক জিকেতে অনেক সময় পড়েছি, তোমরাও হয়তো অনেকে পড়েছো এটা, যে ভারত থেকে প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার যিনি ছিলেন তার নাম হচ্ছে বিশ্বনাথ আনন্দ। আর যিনি 93তম ভারতের দাবা গ্র্যান্ড মাস্টার হলেন সম্প্রতি, তিনি হচ্ছেন আরব ডেঙ্গালা। আরব ডেঙ্গালা হচ্ছে মহারাষ্ট্রের বাসিন্দা। ইনি মহারাষ্ট্র রাজ্য থেকে বিলং করেন এবং তিনি রিসেন্টলি গ্র্যান্ড মাস্টার হয়েছেন, 93তম গ্র্যান্ড মাস্টার। আরব ডেঙ্গালা বিকামস ইন্ডিয়াস 93rd গ্র্যান্ড মাস্টার। 16 years old, আরব ডেঙ্গালা হ্যাজ জয়েন দ্য লিস্ট অফ ইন্ডিয়ান গ্র্যান্ড মাস্টার। সে মাত্র 16 বছর বয়সী, মাত্র 16 বছর বয়সে তিনি কিন্তু ভারতের 93তম গ্র্যান্ড মাস্টারে পরিণত হয়েছেন। চলো এর পরের প্রশ্ন দেখি। আজকের 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে বলা হচ্ছে, সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের বন্যপ্রাণী রক্ষায় ভারতীয় সেনাবাহিনী বন বিভাগের সাথে চুক্তি করেছে? দেখো, একটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এটা আজ থেকে এক সপ্তাহ আগের কারেন্ট অ্যাফেয়ার্স, বাই চান্স আমার এটা মিস হয়ে গেছিল, তবু আমি এটা অ্যাড করে দিয়েছি তোমাদের জন্য। সম্প্রতি একটা কেন্দ্রশাসিত অঞ্চলের বন্যপ্রাণী রক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনীর এবং বন বিভাগের সাথে একটা চুক্তি হয়েছে। সেই কেন্দ্রশাসিত অঞ্চলটি হচ্ছে লাদাখ। তো অবভিয়াসলি ইন্ডিয়ান আর্মি অ্যান্ড লাদাখ ফরেস্ট ডিপার্টমেন্ট সাইন বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ। তো বন্য প্রাণীদেরকে সুরক্ষা করার জন্য একটা সমঝোতা স্বাক্ষর রিসেন্টলি করেছে তারা। দেখবো বন্যপ্রাণী দিবস উপলক্ষে, এই যে আমাদের মার্চ মাস, সেখানে বন্যপ্রাণী দিবস উপলক্ষে আমরা দেখব ভারতীয় সেনাবাহিনী এবং লাদাখের বন, বাস্তুতন্ত্র এবং পরিবেশ বিভাগ তারা ভঙ্গুর বাস্তুতন্ত্র সংরক্ষণ, রাজকীয় প্রজাতি সংরক্ষণের জন্য একটি সমঝোতা স্বাক্ষর বা মৌ স্বাক্ষর করেছে। গ্লোবাল স্নো লেপার্ড ইকোসিস্টেম ফোরামের অধীনে প্রজাতিগুলির মধ্যে রয়েছে স্নো লেপার্ড, হিমালয়ান উলফ, ভারাল, আইবেক্স, মারমোট, ব্ল্যাকনেক স্টারোস এবং তাদের আবাসস্থল। তো এই যে প্রাণীগুলোর নাম দেওয়া হলো, লাইক বিশেষ করে স্নো লেপার্ড যেটা আছে, তুষার চিতা লাদাখে যে পাওয়া যায়, সেই তুষার চিতা সহ অন্যান্য প্রাণী এবং তাদের আবাসস্থল সংরক্ষণের জন্য এই মৌটা স্বাক্ষর করেছে ভারতীয় বন বিভাগ, ভারতীয় সেনাবাহিনী এবং লাদাখের বন বিভাগ। অলরাইট, কোশ্চেন 3, বিকশিত ভারত যুব কানেক্ট ফেজ 2 এর সূচনা ভারতের কোন শহরে হয়েছে? বলো। বিকশিত ভারত যুব কানেক্ট ফেজ 2 এর সূচনা হয়েছে নতুন দিল্লি শহরে। দ্য মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারতের কেন্দ্রীয় যুব এবং ক্রীড়া মন্ত্রক রিসেন্টলি তারা একটা এই ফেজ 2 যুব কানেক্টের লঞ্চ করেছে থ্রু মেরা ইউভা ভারত বলে একটা তোমার হচ্ছে পোর্টাল বা একটা তোমার মেরা ইউভা ভারত উদ্যোগের মাধ্যমে রিসেন্টলি তারা এটা লঞ্চ করেছে। উই লঞ্চ ফেজ 2 অফ বিকশিত ভারত ইউভা কানেক্ট প্রোগ্রাম, যেটাকে VVYCP বলা হচ্ছে, ইন দিল্লি। তো নতুন দিল্লিতে এর ফেজ 2টা লঞ্চ হয়েছে। চলো এর পরের প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের পুলিশ নারীদের রাতের নিরাপত্তার জন্য নির্ভয়া নিশা প্রকল্প চালু করেছে? একটা রাজ্যের পুলিশ বা একটা রাজ্যের পুলিশ বাহিনী নির্ভয়া নিশা প্রকল্প চালু করেছে, সেটা কারা? সম্প্রতি সময়ে কেরালা রাজ্য তারা নির্ভয়া নিশা প্রকল্প বা কেরালা রাজ্যের পুলিশ নির্ভয়া নিশা প্রকল্প চালু করেছে।
কেরালা পুলিশ, এটা বর্তমানে কেরালাম হবে, তো অফিসিয়াল ওয়েবসাইটে বা সরকারি ওয়েবসাইটে এখনো কেরালা দেওয়া আছে, তো আমি যেটা দেওয়া আছে সেটাই নিয়ে এসেছি। তো কেরালা পুলিশ টু লঞ্চ নির্ভয়া নিশা ইনিশিয়েটিভ ফর ওমেন্স নাইট সেফটি। নেক্সট প্রশ্ন এটি, এক্সারসাইজ লামিতিয়ে ভারত এবং কোন দেশের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া, একটা মিলিটারি এক্সারসাইজ যেটার নাম হচ্ছে এক্সারসাইজ লামিতিয়ে, এটা কাদের মধ্যে সংগঠিত হয়েছে? একদিকে তো অবশ্যই ভারত আছে, ভারতের সাথে অন্য কোন দেশ এটাতে অংশগ্রহণ করছে? মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা এবং সেশেলস। বলো। এক্সারসাইজ লামিতিয়ে এটি হবে ভারত এবং সেশেলসের মধ্যে। সেশেলস হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত, ভারত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্র। এটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত, আফ্রিকা মহাদেশে আছে, ঠিক আছে? আফ্রিকা মহাদেশে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্রের নাম কি? সেটার নাম সেশেলস, তাদের মধ্যে এটা সংগঠিত হতে চলেছে। ইন্ডিয়ান কন্টিনজেন্ট ডিপার্ট ফর সেশেলস ফর জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ লামিতিয়ে 2026। তো এক্সারসাইজ লামিতিয়ের জন্য ভারতের যে সৈন্যবাহিনী তারা কিন্তু ইতিমধ্যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে, বা তারা কিন্তু গন্তব্য উদ্দেশ্যে তারা রওনা দিয়ে দিয়েছে, এবং এটা সেশেলসে অনুষ্ঠিত হতে চলেছে এই এক্সারসাইজ লামিতিয়েটা। 2026 সালের আন্তর্জাতিক ম্যালেরিয়া সম্মেলনটি কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? আন্তর্জাতিক ম্যালেরিয়া সম্মেলন। ম্যালেরিয়া আমরা জানি এটা সাধারণত একটা প্রোটোজোয়া ঘটিত রোগ, এবং এটা স্ত্রী অ্যানাফেলিস মশার দ্বারা কিন্তু বাহিত হয়ে থাকে। এই সিম্পল জিনিসটা আমরা জানি, এবং এই ম্যালেরিয়ার কারণে আমাদের পৃথিবীতে অনেক সময় অনেক ধরনের কিন্তু সমস্যা, অনেক ধরনের আমরা দুর্যোগ দেখতে পেয়েছি। তো এই যে ম্যালেরিয়াটাকে ধ্বংস করার জন্য, ম্যালেরিয়াটা সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য আন্তর্জাতিক ম্যালেরিয়া সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নতুন দিল্লিতে। International Malaria Conference 2026 emphasizes global collaboration to accelerate malaria elimination। তো ম্যালেরিয়াটা ধ্বংস করার জন্য এই ইন্টারন্যাশনাল ম্যালেরিয়া কনফারেন্স বা ম্যালেরিয়া সম্মেলন, এটা কিন্তু আরও ত্বরান্বিত করবে এবং আরও অগ্রগতি আনবে এই তোমার হচ্ছে কোলাবরেশনটা। অলরাইট, তো এখানে বিভিন্ন দেশের বিভিন্ন হাই অফিসিয়াল ব্যক্তিরা অংশগ্রহণ করতে চলেছে এই ইন্টারন্যাশনাল ম্যালেরিয়া কনফারেন্সে। অলরাইট, তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ম্যালেরিয়া ধ্বংসের যে প্রক্রিয়া, যে কোলাবরেশন, যে সহযোগিতা চলছে, সেটাকে দেয়ার স্টুডেন্টস আরও ত্বরান্বিত করা, আরও দ্রুত ম্যালেরিয়াটাকে খতম করা। এরপরের প্রশ্ন এটা, 2026 সালে কাকে মেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে? একটা অ্যাওয়ার্ডের নাম মেটা। নাসিরুদ্দিন শাহ, অমল পালেকর, রতন থিয়াম এবং গ্রিট কার্নাড, এদের ভিতরে যে ব্যক্তি মেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন 2026-এ, তিনি অমল পালেকর। অমল পালেকরকে দিস ইয়ার মেটা উইল অনার legendary actor, director and theatre practitioner অমল পালেকর উইথ দ্য মেটা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। তো ইনি হচ্ছেন ভারতের একজন অ্যাক্টর, অভিনেতা, সাথে সাথে একজন পরিচালক, এবং তিনি হচ্ছেন একজন নাট্যকার, বা তিনি থিয়েটার প্র্যাকটিশনার, মানে বুঝতেই পারছো, নাট্য যিনি করে থাকেন, নাট্যকর তাদেরকে বলা হয়। তো এই যে লেজেন্ডারি বিখ্যাত অ্যাক্টর এবং ডিরেক্টর এবং থিয়েটারিস্ট বা থিয়েটার প্র্যাকটিশনার, তাকে রিসেন্টলি এই পুরস্কারটা দেওয়া হয়েছে, মেটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট 2026। নেক্সট ইজ 2026 সালের মার্চ মাসে কোন রাজ্যের বিধানসভা তাদের ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য সর্বসম্মত প্রস্তাব পাশ করেছে? ইচ অ্যান্ড এভরিবডি সকলে কমেন্ট করো। আমরা জানি ভারতের যে 8ম তফসিল, সেখানে 22টি ভাষা অলরেডি আছে, 22টি ভাষা আমরা জানি সেখানে আছে। এছাড়া একটা রাজ্য, নর্থ ইস্টেরই একটা রাজ্য, তারা কিন্তু ডেয়ারি স্টুডেন্টস রিসেন্টলি তাদের ভাষাকে 8ম তফসিলের অন্তর্ভুক্ত করার জন্য তাদের বিধানসভায় সর্বসম্মতিতে একটা বিল পাস করেছে। সেই রাজ্যটির নাম হচ্ছে মিজোরাম। মিজোরাম রাজ্য। দেখি, মিজোরাম টেক্স এ স্টেপ টুয়ার্ডস অফিসিয়াল রিকগনিশন অফ মিজো ল্যাঙ্গুয়েজ। তো এটা মিজোরামের অফিসিয়াল যে তাদের যে ল্যাঙ্গুয়েজ, মিজো ল্যাঙ্গুয়েজটা আছে, সেটাকে সরকারিভাবে 8ম তফসিলে বা অফিসিয়ালভাবে 8ম তফসিলে
রেকগনিশন দেওয়ার জন্য একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই পদক্ষেপের দিকে তারা অনেকটাই এগিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। পরবর্তীতে আমরা ভারতের এই ভাষাটি এটা 23টি আমাদের অফিসিয়াল ভাষা হিসাবেও দেখতে পারি। মিজোটা হয়তো খুব দ্রুত এখানে যুক্ত হতে চলেছে, এখনো যুক্ত হয়নি, যুক্ত হওয়ার পথে কিন্তু অনেকটা এগিয়ে গেছে, কারণ তাদের বিধানসভায় সর্বসম্মতিতে এটা পাস হয়েছে। চলো এর পরেরটা দেখি। এটা 2026 সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স WPA গ্র্যান্ড পিক্স ভারতের কোন শহরে আয়োজিত হচ্ছে? ইচ অ্যান্ড এভরিবডি সকলে ক্লাসটিতে একটা করে লাইক করে ফেলো দ্রুত, লাইক করতে কিন্তু ভুলবে না ক্লাসটিতে। 2026 সালে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্স ভারতের যে শহরে আয়োজিত হচ্ছে সেটি হলো দিল্লি শহর। দেখি দ্য নিউ দিল্লি 2026 WPA গ্র্যান্ড পিক্স ফর্মস অ্যান ইন্টেগ্রাল পার্ট অফ দ্য ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্স সিরিজ। তো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্স বলে একটা সিরিজ থাকে, ঠিক আছে, যেখানে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সের একটা গ্র্যান্ড পিক্স হয়ে থাকে। সেই বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্সেরই একটা অংশ হিসাবে, ইন্টেগ্রাল পার্ট হিসাবেই কিন্তু দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স। বুঝেছো? এটা হচ্ছে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্সেরই একটা অংশ, তো সেটা অবশ্যই দিল্লিতে হবে। এরপরেরটা 2026 সালের নেপালের সাধারণ নির্বাচনের পর কোন নেতা নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন? ইচ অ্যান্ড এভরিবডি সকলে এটা কমেন্ট করে জানিয়ে ফেলো। হতে চলেছেন, এখনো হননি। নেপালে একটা পলিটিক্যাল পার্টি রিসেন্টলি খুব বড় মার্জিনে ভিক্টরি লাভ করেছে, জয়লাভ করেছে তারা। সো নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন বালেন শাহ বা বালেন্দ্র শাহ, ঠিক আছে। ইনি হচ্ছেন নেপালিজ একজন র্যাপার, এক্স র্যাপার বালেন্দ্র শাহ সেট টু বি নেপাল পিএম আফটার পার্টিস ল্যান্ডস্লাইড ইলেকশন উইন। নেপালে এই বালেন শাহ এর একটা পার্টি আছে বা তার একটা পার্টি আছে যেটা নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টি বা আরএসপি। তো রাষ্ট্রীয় স্বতন্ত্রতা পার্টি বা আরএসপি রিসেন্টলি নেপালে ভোটে কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ইলেকশন উইন, তারা ইলেকশন জিতেছে। অ্যান্ড বালেন শাহ তার আগে তিনি কিন্তু কাঠমান্ডু তোমার হচ্ছে মেয়র ছিলেন, ঠিক আছে। কাঠমান্ডুর তিনি মেয়র, কাঠমান্ডু শহরের মেয়র, এবং তিনি পরবর্তীতে সিএমও হতে চলে তোমার পিএম বা প্রাইম মিনিস্টার হতে চলেছেন নেপালে গত বছরে একটা আমরা জানি জেনজি বিপ্লব দেখা গেছিল, একটা জেনজি প্রোটেস্টের কারণে নেপালের যারা তৎকালীন সময়ে সরকারে ছিল তারা দেশ ছাড়তে বাধ্য হয় এবং নেপালে এতদিন ধরে ইন্টারিম গভর্নমেন্ট চলছিল। এখন নেপালে যদি আমরা দেখি একটা ইলেকশন হয়েছে, সেখানে বালেন শাহ পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছে। এর আগে বালেন শাহ মেয়র ছিলেন কাঠমান্ডু, তার আগে তিনি ছিলেন র্যাপার, একজন এক্স র্যাপার। বুঝতে পারছো? চলো, এই হচ্ছে আমাদের 10টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজ আমরা চর্চা করলাম। আশা করবো 10টি কারেন্ট অ্যাফেয়ার্স তোমার খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, আর আমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে তোমরা আমাদের ফলো করতে পারো। ফর বেটার এক্সপিরিয়েন্স তোমরা আমাদের সমস্ত প্ল্যাটফর্ম থেকে নিতে পারো, ফ্রি পেইডের মাধ্যমে, দুটো মাধ্যমেই আছে। পেইড ব্যাচের মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে বিভিন্ন ব্যাচে যুক্ত হয়ে আমাদের কাছ থেকে পড়াশুনোটা আরও বেহতার, আরও বেসিক থেকে আরও তোমার ভালোভাবে কন্টিনিউ করতে পারো। তোমাদের পেইড ব্যাচে বিভিন্ন ফিচার্স দেওয়া হয়ে থাকে। পেইড ব্যাচে কেউ যদি যুক্ত হয় তাকে আমরা পিডিএফ প্রোভাইড করে থাকি। পেইড ব্যাচে যারা যুক্ত হয় তাদেরকে আমরা রেকর্ডেড অনেকবার দেখার সুযোগ দিয়ে থাকি, মাল্টিপল টাইমস রেকর্ড দেখতে পারে। হ্যাঁ, এমনকি কারোর যদি ব্যাচ শেষ হয়ে যায়, সে কিন্তু সেই ব্যাচে শেষ হয়ে যাওয়ার পরেও ভিডিও দেখতে পারে অনেক দিন পর্যন্ত। তারপরেও যদি সে মনে করে আমরা ভিডিও দেখবো, তো আমাদের ব্যাচকে কিন্তু সে আবার তোমার হচ্ছে পুনরায় কিন্তু সেই ব্যাচটা সে রিচার্জ করে নিতে পারে। তো অনেক সিস্টেম আছে, অনেক কিন্তু তোমরা এখানে ফিচার্স পাবে। হ্যাঁ, তো অবশ্যই সকল স্টুডেন্টসকে বলবো যে যুক্ত হও TWS একাডেমিতে। চলো, প্রথম আমাদের আজকে জিকে প্রশ্নে আসি। আমরা কিন্তু শুধু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েই শেষ করি না, তোমরা জানো নিশ্চয়ই। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে থাকে দুর্দান্ত কিছু জিকে প্রশ্ন উত্তর, যেগুলো সমস্ত পরীক্ষা, যেমন পিএসসির বিভিন্ন পরীক্ষা, অনেকে আমার কাছে ক্লাস চাই স্যার WBCS এর জন্য ক্লাস করেন। আমি বলছি WBCS এর জন্য এই ক্লাসটাই দেখো না, WBCS এর জন্য দারুণ কিন্তু প্রশ্ন এইগুলো। শুধু WBCS নয়, সাথে সাথে রেল এবং এসএসসির জন্য এই জিকে গুলো খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে জেনে নাও, যারা তোমার বন্ধুরা WBCS, রেল, এসএসসির প্রিপারেশন নিচ্ছে তাদেরকে এই ক্লাসটা রিকমেন্ড করো, যে বলবে যে স্যার শুধু কারেন্ট অ্যাফেয়ার্স করাই তা নয়, সাথে সাথে জিকে প্রশ্ন উত্তরও করায়। চলো আজকের জিকে প্রশ্নটা দেখি আমরা। প্রথম জিকে, ভারতের খাদ্যশস্য সংগ্রহ বিতরণের জন্য দায়ী প্রধান সংস্থা কোনটি? খাদ্যশস্য এবং সেটা বিতরণ করার জন্য, সেটি হচ্ছে এফসিআই। এফসিআই মানে কি? এফসিআই মানে হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে।
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এদেরকে আমরা এফসিআই বলছি, তারা যুক্ত খাদ্যশস্য সংগ্রহ এবং বিতরণ এটার মাধ্যমে। চলো এরপরে জঙ্গল কন্যা সেতু কোন নদীর উপর অবস্থিত? এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটি সেতু। আজ থেকে বেশ কয়েক বছর আগে এটা উদ্বোধন হয়েছিল। পশ্চিমবঙ্গের একটা সেতু, আমরা পশ্চিমবঙ্গে অনেকগুলো সেতু দেখতে পাবো, হ্যাঁ, যেমন হুগলি নদীর উপরে আছে বিখ্যাত রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, নজরুল সেতু, এগুলো আমরা দেখতে পাবো। এছাড়া উত্তরবঙ্গে আমরা দেখতে পাবো জয়ী সেতু। জয়ী সেতুটা হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর মধ্যে পড়ে। এখন বলা হচ্ছে জঙ্গল কন্যা সেতু কোথায় আছে? এটা সুবর্ণরেখা নদীর উপরে আছে। জঙ্গল কন্যা, এটা মনে রাখবে, জঙ্গল মহলের দিকে আছে। যেমন ঝাড়গ্রাম বলে একটা জেলা আছে পশ্চিমবঙ্গের, ঝাড়গ্রাম বলে জেলা, সেই ঝাড়গ্রাম জেলাতে এটা অবস্থিত আছে। বুঝেছো? চলো, জয়ী সেতুটা কিন্তু নর্থ বেঙ্গলে আছে, এটা তিস্তা নদীর উপরে। নেক্সট প্রশ্ন এটা, মাদার ইন্ডিয়া বইটির লেখককে, একটা বই মাদার ইন্ডিয়া শীর্ষক বই, এই বইটি কোন ব্যক্তি লিখেছিলেন? একজন আমেরিকান লেখিকা এই বইটি লেখেন। তো এখান থেকে খুঁজে বার করো একজন আমেরিকান লেখিকাকে। অবশ্যই একজন আমেরিকান লেখিকা যিনি হচ্ছেন এর ভিতরে, তিনি হচ্ছেন ক্যাথরিন মেও। ঠিক আছে, আমেরিকান লেখিকা কে? ক্যাথরিন মেও, তিনি এই বইটা লিখেছিলেন, মাদার ইন্ডিয়া শীর্ষক বইটা। অলিম্পিকে রৌপ্য পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদকে? প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি অলিম্পিকে রৌপ্য পদক জেতেন তিনি হচ্ছেন পিভি সিন্ধু। 2016-তে তিনি একটা পদক জিতেছিলেন, এই পদকটা ছিল রিও অলিম্পিকে। ঠিক আছে, 2016-তে কি হয়? রিও অলিম্পিক। তো রিও অলিম্পিকে তিনি এই পদকটা জেতেন। আচ্ছা, রিও অলিম্পিকটা 2016-তে হয়, ইনি কোন খেলাতে পেয়েছিলেন বলো তো দেখি পিভি সিন্ধু? সকলে কমেন্ট করে জানাও কোন খেলাতে। তিনি একজন ভারতের ব্যাডমিন্টন তারকা, তো আমরা বলতে পারি ব্যাডমিন্টন খেলার সাথে তিনি যুক্ত, তাই তো? তো ব্যাডমিন্টনে তিনি জিতেছিলেন এটা। এরপরে আতশবাজিতে সবুজ রং তৈরি করতে বা আতশবাজিতে সবুজ রং আনতে নিচের কোনটি মেশানো হয়? আতশবাজি দেখেছো, মানে যেগুলো বিভিন্ন ধরনের বাজি হয়ে থাকে আর কি। তো এই বাজিগুলোতে সবুজ, লাল, নীল বিভিন্ন রং থাকে, বাজি ফুটলে বোঝা যায়। তো এই যে আতশবাজিতে সবুজ রং আনার জন্য ব্যবহার করা হয় কোন মৌলটি? সোডিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আতশবাজিতে সবুজ রং দেওয়ার জন্য বেরিয়ামের ব্যবহার করা হয়, বেরিয়াম মৌলটি। ভারতে কবে গান্ধী জয়ন্তী পালিত হয়? গান্ধী জয়ন্তী মহাত্মা গান্ধী জন্মদিনে পালন করা হয়। তো মহাত্মা গান্ধীর প্রথমে জেনে রাখো তার জন্ম হয়েছিল কবে। তার জন্ম আমরা জানি হয়েছিল 2রা অক্টোবর। এখানে অপশন সি রাইট অ্যান্সার, সেই 2রা অক্টোবর আমরা পালন করে থাকি গান্ধী জয়ন্তী। তার জন্মদিনটা হচ্ছে 2রা অক্টোবর, ঠিক আছে, 2 অক্টোবর 1859 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন 2রা অক্টোবর। কোথায়? গুজরাটের পোরবন্দর বলে একটা জায়গাতে, পোরবন্দরে তার জন্ম হয়েছিল। আচ্ছা, এই যে মহাত্মা গান্ধী, তার মৃত্যু তিনি শহীদ হয়েছিলেন আমরা জানি। তিনি শহীদ হয়েছিলেন 30 জানুয়ারি, মাফ করবে, 30 জানুয়ারি 1948 সালে তিনি কিন্তু মারা গেছিলেন দিল্লিতে তাকে কিন্তু শহীদ করা হয়েছিল। সো এই দুটো জিনিস আমরা একটু জেনে রাখবো খুব ইম্পর্টেন্ট ভাবে, তার জন্ম এবং মৃত্যু। তার জন্মদিন এই যে 2রা অক্টোবর, 2 অক্টোবর, হ্যাঁ, এই দিনটাতে একটা আন্তর্জাতিক দিবস পালন করা হয়ে থাকে। সেই আন্তর্জাতিক দিবসটি হচ্ছে আন্তর্জাতিক অহিংসা দিবস। আন্তর্জাতিক অহিংসা দিবস আমরা কবে পালন করি? আন্তর্জাতিক অহিংসা দিবস তার জন্মদিনে পালন করা হয়ে থাকে। আর 30 জানুয়ারি এই দিনটাতে পালন করা হয়ে থাকে একটা দিবস, যেটাকে আমরা বলছি ডিয়ার স্টুডেন্টস, 30 জানুয়ারি দিনটাতে আমরা পালন করি জাতীয় শহীদ দিবস। জাতীয় শহীদ
দিবস আমরা পালন করি। বুঝেছো? চলো এর পরেরটা নেক্সট, ফাইলেরিয়া বা গোদ রোগের বাহক কে? ফাইলেরিয়া বা গোদ রোগ একটা রোগ, এই রোগটা বহন করে কারা? ভেক্টর। যারা বাহক হয়ে থাকে তাদেরকে কিন্তু ভেক্টর বলা হয়, যে সমস্ত প্রাণীরা বাহক হয়, ঠিক আছে? তো ভেক্টর কে এদের ভিতরে? কিউলেক্স বলে যে মশা আছে সেটা হচ্ছে ভেক্টর। ফাইলেরিয়া বা গোদ রোগের ভেক্টর হচ্ছে কিউলেক্স মশা। এরপরে লোহিত সাগর বা রেড সি বাণিজ্যিক জাহাজে, রেড সি অঞ্চলে বা লোহিত সাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য দায়ী হুতি বিদ্রোহীরা মূলত কোন দেশের গোষ্ঠী? রিসেন্ট টাইমে খুব খবরে আমরা দেখেছি তাদের নাম। দেখো এখানে রেড সি কোথায় আছে, এই অঞ্চলটাকে আমরা রেড সি বলছি। এই যে রেড সি আছে বা লোহিত সাগর আছে, লোহিত সাগরের একদিকে আছে আরব, ঠিক আছে, সৌদি আরব এবং ইয়েমেন আরব উপদ্বীপ অঞ্চল আছে। আর একদিকে আছে তোমার হচ্ছে আফ্রিকা মহাদেশের বিভিন্ন কান্ট্রি লাইক ইজিপ্ট বা মিশর, এরিত্রিয়া, ইথিওপিয়া, জিবিউতি এবং সোমালিয়ার মতো দেশ। হ্যাঁ, সোমালিয়াটা অবশ্য গালফ অফ অ্যাডেনে আছে, যাই হোক। তো এখানে আমরা দেখবো একদিকে আফ্রিকা একদিকে এশিয়া, তাহলে এশিয়া মহাদেশ থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করছে কে? এশিয়া থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করছে কে? লোহিত সাগর। আচ্ছা, এখানে একটা দেশ আছে যার নাম হচ্ছে ইয়েমেন। এই ইয়েমেন একটা রেবেল গ্রুপ আছে যাদের নাম হচ্ছে হুতি। হুতি, এই হুতিদেরকে ডেড স্টুডেন্টস আমরা যদি দেখি, এখান থেকে যে সমস্ত জাহাজগুলো যায় বাণিজ্যিক জাহাজ লাইক ইসরায়েল বা আমেরিকার বাণিজ্যিক জাহাজ, সেগুলোর উপরে তারা কিন্তু অনেক সময় হামলা করে। হ্যাঁ, হুতি রেবেল গ্রুপ, তাহলে ইয়েমেন দেশের একটা রেবেল গ্রুপ। এছাড়া সোমালিয়াতেও আমরা দেখব বাণিজ্যিক অনেক ডাকু কিন্তু থাকে এখানে, ঠিক আছে? তো ইয়েমেনে হুতিদের কিন্তু আমরা দেখব তারা এখানকার বিদ্রোহী। নেক্সট হচ্ছে এটা প্রশ্ন 10, ভুটান এবং নেপালের মধ্যে ভারতের কোন রাজ্যটি অবস্থিত? নেপাল ভুটান ভারতের প্রতিবেশী দেশ, এদের মাঝখানে একটা রাজ্য আছে, কোন রাজ্যটি? সিম্পল অ্যান্ড ইজি একটা প্রশ্ন। নেপাল ভুটানের মাঝখানে আছে সিকিম রাজ্য, ছোট্ট একটা রাজ্য। সিকিমের 3টি দেশের সাথে সীমানা আছে। সিকিম সীমানা কোন কোন দেশের সাথে শেয়ার করে বলো তো দেখি? সিকিমের যদি আমরা সীমানা দেখি, হ্যাঁ, কোন কোন দেশের সাথে সীমানা আছে বলো? সিকিমের সীমানা একদিকে আছে তোমার হচ্ছে নেপাল, নেপাল হচ্ছে সিকিমের পশ্চিম দিকে আছে। তারপরে নেপাল সিকিমের পশ্চিম দিকে, পূর্ব দিকে ভুটান আছে। আচ্ছা, আর সিকিমের উত্তর দিকে অবস্থিত আছে তোমার হচ্ছে তিব্বত বা চীন শাসিত তিব্বত, তিব্বত যেটা চীনের অংশ, ঠিক আছে? আর পূর্ব দিকে আমাদের পশ্চিমবঙ্গ আছে। এই হচ্ছে নেপালের সীমানা। এটা বাড়ির কাজ, বাড়ির কাজ কি দুটো দেওয়া হলো না? চলো, বাড়ির কাজ দেওয়া থাকবে। কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটা কমেন্ট বক্সে সকলে জানাবে এটার উত্তর। কথাকলি কোন রাজ্যের একটা শাস্ত্রীয় নৃত্যের মধ্যে পড়ে? বিখ্যাত চিত্রকর্ম ভারত মাতা কে অঙ্কন করেছিলেন? ফেমাস একটা চিত্র ভারত মাতা চিত্র অঙ্কন কে করেন? ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি রাইট অ্যান্সার। চলো এর পরেরটা, বাষ্পীয় ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কর্তাকে? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট। ইয়েস অর? চলো এর পরেরটা, আরব সাগরের রানী কাকে বলা হয়? দারুণ আর একটা প্রশ্ন। জিওগ্রাফির এই প্রশ্নটা প্রচুর পরীক্ষায় অনেকবার এসেছে। আরব সাগরের রানী কাকে বলা হয়? কুইন অফ অ্যারাবিয়ান সি। আরব সাগরের রানী আমরা বলি কোচিকে। কোচিটা কোথায় আছে? কেরালাতে আছে। কেরালার একটা বন্দর অঞ্চলকে বলা হচ্ছে কোচি। চলো এর পরেরটা দেখি। এটা প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন দেশ আয়োজন করেছিল? ক্রিকেট বিশ্বকাপ প্রথম যদি আমরা দেখি অফিসিয়ালি এটা আয়োজন হয়েছিল কবে, সালটা জেনে রাখো। প্রথম ক্রিকেট বিশ্বকাপ, পুরুষদের কথা বলা হচ্ছে, হ্যাঁ, এখানে পুরুষটা লেখা হয়নি। এটা প্রথম ক্রিকেট বিশ্বকাপ পুরুষদেরটা। পুরুষ আর মহিলা অবশ্যই এক দেশেই হয়েছিল, কিন্তু পুরুষ বিশ্বকাপটা আলাদা সময় হয়েছিল, মহিলা বিশ্বকাপ আলাদা। তো প্রথম ক্রিকেট মেন্স মানে পুরুষদের বিশ্বকাপ এটা আয়োজিত হয়েছিল কবে?
পুরুষদের বিশ্বকাপ এটা আয়োজিত হয়েছিল 1975 সালে, প্রথমবারের জন্য এটা হোস্ট বা আয়োজিত হয়েছিল। আর ক্রিকেটের জন্ম আমরা জানি ইংল্যান্ডে, তো ইংল্যান্ডে আয়োজক ছিল। তখন ভারত বা অন্যান্য দেশের কাছে অত ভালো ইনফ্রাস্ট্রাকচার ছিল না যে তারা ক্রিকেট একটা বিশ্বকাপ করবে। তো প্রথম ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয় কোথায়? সেটা হচ্ছে ইংল্যান্ডে। আচ্ছা, এটা বিজয়ী হয়েছিল কারা বলো তো দেখি? জয়ী হয়েছিল কারা প্রথম ক্রিকেট বিশ্বকাপ? প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ী হয়েছিল যে দেশ, সেটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে কয়েকটা দেশের সমষ্টি, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটা ক্রিকেট টিম। ওয়েস্ট ইন্ডিজ এটা জেতে। চলো নেক্সট প্রশ্ন দেখি। এটা কোন ধরনের বলের কারণে বা কোন বলের কারণে গড়িয়ে আসা একটি বল ধীরে ধীরে স্থির হয়? একটা বল, হ্যাঁ, গড়িয়ে আসছে, একটা বল তুমি ছুঁড়ে দিলে একটা দূরে, সেই বলটা গড়াতে 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 একটা সময় গিয়ে কিন্তু সে থেমে যাবে। ঠিক আছে, থেমে যাবে। কেন থামবে? কেন থামবে? তাকে কেউ বাধা দিচ্ছে। কে বাধা দিচ্ছে? তাকে বাধা দিচ্ছে এই যে সারফেস, এই সারফেসটা বাধা দিচ্ছে। কারণ এই বলের সাথে এই যে ল্যান্ড বা যে সারফেসটা আছে সেটা কি করছে? ঘর্ষণ করছে। তো ঘর্ষণ বলের কারণে একটা বল, একটা গাড়ি ইত্যাদি জিনিসকে তুমি যদি ছেড়ে দাও, ছুঁড়ে দাও কোনো দিকে, সে আস্তে আস্তে গড়াতে গড়াতে একটা সময় গিয়ে থেমে যাবে। তো এটা ঘর্ষণ বলের কারণে। একটা গাড়ির টায়ারে কোনো একটা বল, ফুটবল, ক্রিকেট বল ইত্যাদির ক্ষেত্রে দেখতে পাই আমরা। চলো, এটা ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন সি রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী। সুদানের রাজধানীর নাম কি? সুদান হচ্ছে আফ্রিকান দেশ একটা, আফ্রিকান দেশ হচ্ছে সুদান। তো এই যে সুদানের রাজধানী হচ্ছে খার্তুম, সুদানের রাজধানী খার্তুম। কোনটি একটি বংশগত রোগ বা জেনেটিক ডিজিজ? বংশগত রোগের মধ্যে কোনটি পড়ে? রাত কানা, এ তো ভিটামিন সি এর অভাবে হয়। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া রাইট অ্যান্সার। এটা বংশগত রোগ, অটোজোম বাহিত একটা রোগ। হ্যাঁ, থ্যালাসেমিয়া বংশগত একটা রোগের মধ্যে পড়ে। থ্যালাসেমিয়ার মাধ্যমে কি হয়? মারাত্মক লেভেলের রক্তাল্পতা হয়, তাই না? রক্তাল্পতা, এটা আমরা দেখব একটা জেনেটিক্স ডিজিজের মধ্যে পড়ে। ভারতে স্পিড পোস্ট পরিষেবা কত সালে শুরু হয়? ভারতীয় ডাক বিভাগ এটা শুরু করেছিলেন স্পিড পোস্ট বলে এই ব্যবস্থাটা। স্পিড পোস্টের মাধ্যমে ভারতের যে পোস্টাল সার্ভিস আছে সেটাকে আরো স্পিড করা, ফাস্ট করার জন্য স্পিড পোস্টটা পরিষেবাটা চালু করা হয়। এটা চালু হয়েছিল 1986 সালে। নেক্সট হচ্ছে এটা, নিচের কোনটি ভারতের জাতীয় পাখি? সিম্পল প্রশ্ন, একদম ইজি প্রশ্ন লাস্টেরটা। ভারতের জাতীয় পাখি বা ন্যাশনাল বার্ডের নাম কি? ইচ অ্যান্ড এভরিবডি, সকলে এটার উত্তর করো। কি হবে? দেখা মাত্রই উত্তর হবে স্যার, ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি। এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস 20টি প্রশ্ন। তো 30টি প্রশ্ন নিয়ে প্রতিদিন চর্চা করছি, ফ্রিতে তোমরা এই ক্লাসটি পাচ্ছ। তো অবশ্যই সকলকে বলবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে। টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি যে টি20 ওয়ার্ল্ড কাপ 2026 2026 হয়েছে, সেই ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি কিন্তু একটা ভিডিও করে দিয়েছি, ফুল লেন্থ ভিডিও। যারা এখনো দেখোনি অবশ্যই এই চ্যানেলেই কিন্তু ভিডিওটা আছে, দ্য ওয়ে অফ সলিউশনে। তোমরা লাইভ ভিডিও সেকশানে গিয়ে সেই ভিডিওটা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই দেখতে ভুলবে না। সেখান থেকে আমাদের এই বছর দুয়েকের মধ্যে যত প্রশ্ন উত্তর হবে পরীক্ষায়, সেখান থেকে বারবার কিন্তু প্রশ্ন আসতে পারে। তো একবার ভালো করে সেই ভিডিওটা দেখে রাখো। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।